স্পোর্টস মেইলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আজ আমি শামীম চৌধুরী সঞ্চালনা করছি। আমার সঙ্গে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ। মাসুদ পারভেজ, আপনাকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। শুরুতে দেখে নিই বিভিন্ন বিভিন্ন দৈনিকের খেলাধুলার পাতায় যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেইগুলোর দিকে। প্রথমে আসছি প্রথম আলোতে। খেলাতেই দৃষ্টি হাতুড়ু সিংয়ে কালের কণ্ঠের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে অভিযোগ এবং পক্ষে বিপক্ষে। সম্ভবত রিপোর্টটি আপনারই এবং রিপোর্টটি বেশ গভীর বলে মনে হচ্ছে। আলোচনার পর করবো এটা নিয়ে। এটা আমার না, আমাদের একজন রিপোর্টারের। আচ্ছা, আপনার পত্রিকারই আর কি। আমি যে পত্রিকায় কর্মরত সেটির রিপোর্ট। আজকের পত্রিকার খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে দুর্নীতির প্রশ্নে অস্বস্তিতে বিসিবি কর্তারা। এটিও একটি বিশেষ রিপোর্ট। সমকালের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে বিপিএল এর অর্থের ৯-৬। দেশ রূপান্তরের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে বিতর্কিতদের রেখেই শুদ্ধি অভিযান। এখন চলে আসছে ডেইলি স্টারের দিকে। ডেইলি স্টারে অবশ্য বাংলাদেশের খেলাধুলার কোনো নিউজ শিরোনাম হয়নি। এটি ব্লুজ অন ডে সিরিজ ইন পাকিস্তান, এটি হচ্ছে তাদের রিপোর্টের আছে উপরের দিকে। মাসুদ, দেখলেন যে আসলে আজকের খেলাধুলার পাতার যে নিউজগুলো হয়েছে অধিকাংশ নিউজই হচ্ছে আপনি এই যে খেলাধুলার যে বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে যে অদক্ষতা, ব্যর্থতা, দুর্নীতি সেসব নিয়ে নিউজগুলো হয়েছে। একটি বাংলাদেশে কিন্তু আপনার কালকে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ছিল, বৃষ্টিতে ভেসে গেছে। শুরুতে আমরা টেস্টটা নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু আমরা সিরিজে ইতিমধ্যে এগিয়ে আছি 1-0-তে। এইটা একটা দিন কেটে গেল। এখন আপনি কি মনে করছেন এই 4 দিনে কি রেজাল্ট হওয়া সম্ভব যদি খেলা হয় আজকের থেকে? হ্যাঁ, আমরা যদি একটু পেছনে ফিরে যাই, রাওয়ালপিন্ডিতে প্রথম যে টেস্ট ম্যাচটি হয়েছিল সেটার প্রথম দিনেও কিন্তু অনেকটা অংশ বৃষ্টি কেড়ে নিয়েছিল, যদিও 41 ওভার খেলা হয়েছিল প্রথম দিনে। আসলে এই টেস্টটা এখন যেমন আমরা যতদূর জানি যে আজকে খেলা হওয়ার সম্ভাবনা প্রবল। আজকে রাওয়ালপিন্ডিতে রোদ ঝলমলে দিন থাকবে। আমার কাছে যেটা মনে হয় যে আসলে টেস্ট ম্যাচ মানে রেজাল্ট হওয়ার জন্য আসলে 4টা দিন এনাফ টাইম। আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রথম দিনে যে খেলা হয়নি এটা তো অ্যাডজাস্ট করা হবে, রিঅ্যাডজাস্ট হয়। সেটা হচ্ছে যে আপনার শুরুতে আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে জাস্ট একটা টাইমিংটা প্রতিদিনই যোগ হচ্ছে, কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া হয়। আর টেস্ট ম্যাচে যেটা হয় যে এখনকার দিনে তো বেশিরভাগ টেস্ট ম্যাচেই দেখবেন যে আপনি রেজাল্ট হয়ে যায়, এবং অনেক সময় 3.5 দিন 4 দিনেও রেজাল্টটা হয়ে যায়। তো আমার মনে হয় যে এখনও যথেষ্ট সময় আছে। যদি 4টা দিনই খেলা হয় আমার মনে হয় যে এর মধ্যেও রেজাল্ট হওয়া সম্ভব। আপনি টেস্ট ম্যাচের আগের দিনে বৃষ্টির কারণে সেভাবে অনুশীলন করতে পারেনি, প্রথম দিন বৃষ্টি হয়েছে, পিচটা তো ঢাকা আছে, আউটফিল্ডটাও ঢাকা ছিল। এখন কি মনে করছেন যে টসটা একটা ভাইটাল হতে পারে, আপনি উইকেটের বিহেভিয়ারটা একটু চেঞ্জ হতে পারে? সেটা তো একটা শুরুর দিকে তো একটা ব্যাপার অবশ্যই থাকে। উইকেটটা যেহেতু ঘাস কিন্তু একটু বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেকক্ষণ ধরে উইকেটটা কালকে সারাদিন ঢাকা ছিল, এবং এসব ক্ষেত্রে যেটা হয় যে কাভারটা তোলার পর খেলা শুরু হলে একটা আর্লি যে ময়েশ্চারের যে ব্যাপারটা, সেই জায়গা থেকে বোলারদের দিকে একটু হাত বাড়ানো থাকে। সেই জায়গাতে হয়তো টস জিতলে শুরুর দিকে একটা ফাস্ট বোলারদের একটা বড় ভূমিকা রাখে। আউটফিল্ডও তো ভারী হয়ে যাওয়ার কথা, আউটফিল্ডও ভারী হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে। কিন্তু এখনকার দিনে যেটা হয় যে মাঠ শুকানোর যে অত্যাধুনিক ব্যবস্থা সব জায়গাতেই মোটামুটি আছে। আমার মনে হয় যে সেটা হয়তো খুব বড় প্রবলেম হবে না। তবে যে উইকেটের কথাটা আপনি যেটা বলেছেন যে টস, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এটা অবশ্যই কালকে যেহেতু টস হয়নি, আজকে কাভার তোলা হবে, এরপরে তোলার পর যখন টস হবে আমার মনে হয় যে ওই জায়গাটায় একটা বোলারদের জন্য শুরুর দিকে একটা বিশেষ সুবিধা থাকলেও থাকতে পারে। আচ্ছা মাসুদ, এখন আমরা আলোচনা আসছি কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। সমকালে একটা নিউজ হয়েছে, এটা সেকেন্ডারি করেছে, বিপিএল এ অর্থের ৯-৬। আপনি তো জানেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনি বিপিএল এর যে আর্থিক যে হিসাবটা অনেক সময় কি এটা মিলছে না,
মানে আমরা যেটা প্রত্যাশিত, আমাদের কাছে যেটা প্রত্যাশিত তার হিসাবে এটা আয় এবং ব্যয়ের মধ্যে যে একটা যে ব্যবধান বা আয় আয় যেভাবে আপনার খরচটা করা হয় এটা নিয়ে অনেক কোশ্চেন আছে। আপনি একটু যদি বলতেন এই বিপিএল নিয়ে, যেহেতু সামনে বিপিএল হওয়ার কথা। এটা আসলে খুব ইন্টারেস্টিং। যেমন সমকালের যে রিপোর্টটি আমি এটা পড়লাম, এখানে যেটা হচ্ছে যে মূল অভিযোগটা গিয়েছে আসলে বিপিএল গভর্নিং কাউন্সিলে যিনি মেম্বার সেক্রেটারি ছিলেন ইসমাইল হায়দার মল্লিকের দিকে। তা এখনও যখন ফ্ল্যাশব্যাকে যাই মজাই লাগে। যেমন প্রতিবার বিপিএল আসতো এবং একটা কমন ডেকোরাম ছিল যে মেম্বার সেক্রেটারি সংবাদ মাধ্যমের সামনে আসতেন, এবং ওনাকে প্রায়ই একটা কথা আমরা ওই সময় বলতে শুনতাম যে প্রতি বছর তাদের অডিটেড অ্যাকাউন্টসটা আইসিসিতে জমা দিতে হয়। তা আসলে এরকমই হয়, অডিটেড অ্যাকাউন্টস মেলানো ঝেলানো থাকে, কিন্তু যখন সময়টা শেষ হয়, যখন বিতাড়িত হন, তখন আসলে প্রসঙ্গগুলো চলে তখন আসে। এই অভিযোগগুলো চলে আসে এবং তখন নানা রকমের জিনিসপত্র বের হতে শুরু করে। তো যেটা হচ্ছে যে 15 বছরের যে শাসনামলের সমাপ্তি হওয়ার পর খুব স্বাভাবিক ছিল যে এ ধরনের জিনিসগুলো আস্তে আস্তে বের হয়ে আসতে থাকবে, এবং তাই হচ্ছে। এবং যেটা হচ্ছে যে আসলে অনিয়ম তো আর শুধু একটা জায়গায় হয়নি। যেমন আরও অনেকেই আছেন বিসিবির সঙ্গে যারা পরিচালক হিসেবে ছিলেন, তাদের আরও অনেকের বিরুদ্ধেই অনেক অভিযোগ আছে। তো যেটা হয় যে 15 বছরে বোর্ডের প্রভাবশালী মহলের মধ্যে যুক্ত থাকার কারণে তাদেরকে আসলে ধরাছোঁয়ার মধ্যে আনা যায়নি। তা এখন যেটা হচ্ছে সেই সময়টা এসেছে, অন্তত তাদের বিরুদ্ধে অভিযোগটা তোলা যাচ্ছে, এবং হচ্ছে যে বর্তমান যে বোর্ড সভাপতি তিনি সেই অভিযোগ নিয়ে জবাবও দিচ্ছেন। মানে এই সময়টাতে বোধহয় বাংলাদেশের ক্রিকেট, আমি দেশের অন্য সেক্টরগুলো বাদ দিলাম, বাংলাদেশের ক্রিকেট বোধহয় এই জায়গাটাতে অনেক দিন পরে আসলো যে এখানে আপনি প্রকাশ্যে দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বলা যাচ্ছে। অনেকদিন তো ছিল না, কথা বলতে পারেন, রিপোর্টও করা যায়নি সেভাবে। রিপোর্ট হয়তো করা গিয়েছে বিচ্ছিন্নভাবে, করা গিয়েছে, এমন নয় যে রিপোর্ট হয়নি। বাংলাদেশের অনেক পত্রিকাতেই নিয়মিত বিরতিতে এই ধরনের রিপোর্ট এসেছে, কিন্তু হচ্ছে যে সেগুলো আসলে রিপোর্ট আপনি জানেন যে আপনার অভিযোগ থাকলে যে অভিযুক্ত তার একটা বক্তব্য রিপোর্টে দিতে হয়। সেই অভিযুক্ত তিনি বলেছেন যে না, এরকম ধরনের কোনো অনিয়ম হয়নি। অনিয়মের কথাটাও এসেছে, তাদের বক্তব্যও এসেছে, কিন্তু যেটা হচ্ছে যে ক্ষমতার কি বলে ভরকেন্দ্রে থাকার কারণে তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এখন হচ্ছে যে তাদের নিয়ে আলোচনাটা করা যাচ্ছে এবং সেইগুলো আস্তে আস্তে উঠেও আসছে যে ভিতরের কী দুর্নীতিগুলো হয়ে এসেছে। মাসুদ, আপনার পত্রিকায় নিউজ হয়েছে অভিযোগ পক্ষে এবং বিপক্ষে। এখানে কিন্তু আপনি কয়েকটা অংশ আসছে। একটি হচ্ছে সাকিবকে নিয়ে প্রথমে, দ্বিতীয় হচ্ছে হাথুরু সিংকে নিয়ে, তৃতীয় হচ্ছে মাহবুব আনামকে নিয়ে, চতুর্থ হচ্ছে গামিনী সিলভাকে নিয়ে। একটি হচ্ছে সাকিবকে নিয়ে, এর অর্থ সাকিব আর কতদিন দেশান্তরে, মানে হচ্ছে সাকিব এখন হত্যা মামলা মাথায় নিয়ে ঘুরছে, জামিনও এখনও তিনি আগাম জামিন নেননি। এখন উনি দেশে আসলে উনি গ্রেপ্তার হবেন কি না এটাও একটা শঙ্কা আছে। আবার সাকিব ইস্যুতে একটা ব্যাপারটা আছে, সাকিব বিদেশে থেকে, যেহেতু উনি নিউ ইয়র্কে পরিবার পরিজন থাকে, ওইখান থেকে ফ্র্যাঞ্চাইজ লিগগুলো খেলেন, বাংলাদেশ টিমেও কিন্তু সেভাবে উনি যুক্ত হয়ে যান। তো এখন এই সাকিব আর কতদিন দেশান্তরী থাকবে, আপনি যদি একটু বলতেন এই জায়গাটা। এখানে যেটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো সাকিব প্রতিদিনই আলোচনায় থাকছেন, সেটা তিনি মাঠে থাকুন বা না থাকুন। সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, এটা নিয়ে যেমন কোনো সংশয় নেই, আবার এটা নিয়েও কোনো সংশয় নেই যে উনি অল থ্রু বাংলাদেশ ক্রিকেটের একজন প্রবলেম কিড। মানে উনি মাঠে থাকুন বা না থাকুন, ওনাকে নিয়ে সবসময় আলোচনাটা হয়েছে, এবং মাঠের বাইরে নিয়মিতই নানা বিতর্কে জড়িয়েছেন, নানা অপকর্মেও জড়িয়েছেন, এবং তার ব্যবসায়িক জগতে তার পা রাখার পর থেকে সেখানেও অনেক বিতর্ক আছে। আমি নিশ্চিত যে সেগুলো নিয়েও ব্যবস্থা নেওয়ার অনেক রকম সুযোগ আছে। হ্যাঁ, অনেকে বলছে যে সাকিব যেহেতু কিছু কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন, একটি কোম্পানি তো এমএলএম বলা হয়, এখানে তো আর্থিক ব্যাপারগুলো নয় ছয় হতেই থাকে, শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গেও তার নাম এসেছে। এই বিষয়গুলোতেও তো আপনি সে অভিযুক্ত হতে পারতেন, সেই জায়গাটা বাদ দিয়ে তাকে কেন হত্যা মামলায় আসামি করা হলো? সেটা ভিন্ন প্রসঙ্গ। সেটা হচ্ছে নীতি নির্ধারক যারা এই ডিসিশনগুলো নিচ্ছেন, তারা কিভাবে নিচ্ছেন সেটা তো আর আমাদের জানা নেই। তবে যেটা বলছি যে অল থ্রু উনি একজন বাংলাদেশ ক্রিকেটের প্রবলেম কিড। তা এখন যেটা হচ্ছে যে উনি মাঠের পারফরমেন্সটা ঠিক আছে, এবং যে কেউই চাবে যে উনি যতদিন এভাবে পারফর্ম করে যাবেন বাংলাদেশের হয়ে তিনি খেলুন। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে যে ধরেন আপনি অতীতে বহুবার সাকিবকে নিয়ে যে বিতর্কটা হয়েছে
যে উনি দলের সঙ্গে খুব একটা থাকেন না। পুরো দল এক ফ্লাইটে একসঙ্গে যাচ্ছে, তিনি যাচ্ছেন আলাদাভাবে। 2019 বিশ্বকাপের 2019 বিশ্বকাপের আগেও কিন্তু এটা নিয়ে বিতর্ক ছিল যে অফিসিয়াল ফটো সেশন উনি ছিলেন না, দলের সঙ্গেও যাননি, আলাদাভাবে গিয়েছেন। এখন যেটা হচ্ছে যে একটা টিম গেমে তো আসলে এই বিচ্ছিন্নতাটা খুব ভালো ব্যাপার না। তা এখন এই দেশান্তরী হওয়ার কারণে যেটা হয়েছে যে আপনি দেশে অনুশীলন করবেন, দল উনি থাকবেন না, এই জিনিসটা আসলে খুব ভালো জিনিস না। তো এখন হচ্ছে যে আমরা যতদূর জেনেছিলাম যে উনি কথা দিয়েছিলেন যে এই পাকিস্তান সিরিজটি তিনি বাইরে থেকে খেলবেন এবং ইন্ডিয়া সিরিজের আগে উনি বাংলাদেশে এসে ক্যাম্পে যোগ দিবেন। তো এখন তো আসলে সেই পথটাও নেই, মানে মামলা হওয়ার কারণে স্বাভাবিক কারণেই হচ্ছে যে তাকে দেশের বাইরে থেকেই হয়তো ইন্ডিয়া সিরিজটাও খেলতে হবে। এরপরে আছে দক্ষিণ আফ্রিকা যেটা হোম সিরিজ। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে কি হবেন আসলে সামনে আসলে অনেক কিছু দেখার বাকি আছে এবং বোধহয় অনেক ক্ষেত্রে অনেক কঠিন সিদ্ধান্ত হয়তো আমরা দেখে থাকতে পারি। এখন হচ্ছে সাউথ আফ্রিকা সিরিজের সময় উনি যদি আসেন, সেক্ষেত্রে তার মামলাটা গতিপথটা তখন কোন দিকে থাকে সেগুলি কিন্তু অনেক বিবেচনার বিষয়। আসলে সব কিছু মিলে আমি যতদূর বুঝতে পারছি যে আসলে মামলার ধকল বা অন্য ধরনের যে ব্যবস্থা সেগুলো এড়াতে গেলে আসলে তার পক্ষে দেশে আসা মুশকিল। তা আমার মনে হয় যে এখনও অনেক ডিসিশন দেখার বাকি আছে। হয়তো বাধ্য হয়েই সামনে ক্রিকেট বোর্ডকে অন্যরকম ডিসিশন নিতে হতে পারে, অথবা কোনো একটা পয়েন্টে পৌঁছানো যেতে পারে যাতে তিনি দেশে এসে খেলতে পারেন। তো সেটা আসলে আমার মনে হয় যে খুব দ্রুত বোধ এই জিনিসটা আনফোল্ড হচ্ছে না। মাসুদ, আরেকটা বিষয় আছে, সেটা লাইফ লাইন আছে তারও, এটা হচ্ছে হাথুরুর সঙ্গে নিয়ে। আপনি দেখছেন যে আপনি হাথুরুর সঙ্গে নিয়ে বিতর্ক আছে, তিনি টিমের উপর অনেক বেশি প্রভাব করেন, ক্রিকেট বোর্ডের ক্রিকেট অফিসের উপরেও অনেক প্রভাব বিস্তার করেছেন, অতীতে হস্তক্ষেপও করেছেন, নিজের মতো করেই সবকে চলতে চান কি, যার জন্য তাকে বিতাড়নের একটা অনেক দিন ধরে একটা ছিল। বাইরে থেকেও ফারুক ভাই অনেক কথা বলেছেন তার সম্পর্কে। এখন ফারুক ভাই নিজেই বোর্ড প্রেসিডেন্ট, এখন তার বিতরণের রাস্তাটা কতটা তৈরি করতেছে সেটা নিয়ে একটা কোশ্চেন আছে। তারপরে কিন্তু আপনি দেখেন, আপনি রাওয়ালপিন্ডি টেস্ট কিন্তু বাংলাদেশ জিতেছে তার কোচিংয়েই, এমন একটা সময় তাকে বিতরণের প্রসঙ্গ উঠছে। আপনি কি মনে করেন লাইফ লাইনটাকে আসলে উনি পাচ্ছেন? লাইফ লাইনটা আমি তো বোর্ড সভাপতির একটা বক্তব্য আমি দেখলাম, যেখানে তিনি বলেছেন যে আসলে ওনারা আগে খতিয়ে দেখতে চান যে তার সময় আসলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতিটা কতটুকু হয়েছে। এখন ক্ষতি যদি হয়ে থাকে সেটা কি শুধুমাত্র হাথুরু সিংহের একার পক্ষে করা সম্ভব ছিল? এখন তার সম্পর্কে যে প্রচারগুলো আছে যে উনি হচ্ছে যে ওয়ান ওয়ে ট্রাফিক ছিল, উনি ডিরেক্ট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান বরাবর চলে যেতেন এবং তার কোনো ধরনের ইচ্ছা বাস্তবায়ন বা সেটার অনুমোদন উনি সরাসরি সেখান থেকে করিয়ে আনতেন এবং সেখানে একটা বুঝ দিয়ে আসতেন। সো এখানে যেটা হচ্ছে যে যদি কোনো ক্ষতি হয়েও থাকে সেটাই তার একার দায় আছে বলে আমার মনে হয় না। যিনি তাকে অবাধ প্রশ্রয় দিয়েছেন এবং তার যে কোনো সিদ্ধান্তে সায় দিয়েছেন এবং অনুমোদন দিয়েছেন, দায়টা সেখানেও আছে। সো এখানে একটা ব্যাপার আছে। আরেকটা যেটা হচ্ছে যে ফারুক আহমেদের বোর্ড যেহেতু, এখানে আমার কাছে মনে হয় না তার পক্ষে চেইন অফ কমান্ডটা ভাঙা খুব সহজ হবে, আগের মতো নিশ্চয়ই হবে না। আবার হচ্ছে ক্রিক অফসের যে চেয়ারম্যান যিনি হতে পারেন বলে আমরা শুনতে পাচ্ছি, আমার কাছে মনে হয় যে উনিও তাকে সেই স্পেসটা দেবেন না। তো আরেকটা যেটা আপনি যে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন যে রাওয়ালপিন্ডিতে একটা টেস্ট বাংলাদেশ জিতলো এবং আপনি যদি ধরেন যে বাংলাদেশ টেস্ট সিরিজটাই জিতে ফিরল, সেই জায়গাটাতে একটা সাফল্যের সময়, সেই সময়ে তাকে বিদায় করা আসলে কতটা যৌক্তিক সেই প্রশ্নটাও আমি নিশ্চিত যে বোর্ডের শীর্ষ মহল ভাববে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার চুক্তির আর বাকি আছে মাস 6 ম্যাক্সিমাম, ফেব্রুয়ারি পর্যন্ত। তো তার এবং বাংলাদেশের ক্রিকেট কিন্তু এই সময়টা ইন্টারন্যাশনালি শিডিউলটা অনেক টাইট, কিন্তু টাইট শিডিউল, একের পর এক সিরিজ। আরেকটা বড় জিনিস হচ্ছে যে দেখেন বাংলাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের আরও অনেক কোচকে আনার চেষ্টা করেছে। আর এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে যেটা হচ্ছে যে পৃথিবীর বেশিরভাগ কোচই যেটা চিন্তা করেন যে অল্প সময়ে ম্যাক্সিমাম বেনিফিটটা নিয়ে বাকি সময়টা অবসরে কাটানো, এরকম একটা চিন্তা কিন্তু আছে। খুব স্বাভাবিক, কেউ যদি সেরকম করে থাকেন। বাংলাদেশে 2 মাস বা 1 মাসে সে যদি 1 বছরের বেশি টাকা ইনকাম করে তাহলে কেন হচ্ছে যে আসলে মানে সারা বছর এঙ্গেজ না থেকে অল্প কিছুদিন কাজ করেই যেটা ইনকাম করা সম্ভব,
বিশ্বের বিভিন্ন দেশের কোচদের মধ্যে এই প্রবণতাও আছে, সেটাকে খুব দোষে কিছু বলা যায় না, ইটস হিজ চয়েস। তো সেই জায়গা থেকে বাংলাদেশ, আমরা তো আগেও চেষ্টা করেছি যে মানে খুব ভালো মানের কোচ আমরা কি পরিমাণ পেয়েছি সেটাও কিন্তু আমাদের জানা আছে। তো এখানে আমার মনে হয় যে ফারুক আহমেদের বোর্ড ডিসিশনটা নিলে আসলে সব কিছু মিলিয়ে নিবে। আবার হচ্ছে যে আপনার স্থানীয় কোচ, হ্যাঁ, এটার একটা ভাবনা আছে, হ্যাঁ, সেটাও এই মুহূর্তে স্থানীয় কোচদের সরাসরি হেড কোচ বানানো কতটা যুক্তিযুক্ত হবে সেটাও কিন্তু প্রশ্ন আছে। সো আমার মনে হয় যে ফারুক আহমেদের বোর্ড, হ্যাঁ, তিনি বলেছেন যে তিনি আগের স্ট্যান্ড থেকে সরেননি, যে উনি যখন দায়িত্বে ছিলেন না, বিভিন্ন সময় ইন্টারভিউতে বলেছেন যে উনি দায়িত্বে থাকলে হাতুরা সিংকে রাখার কোনো কারণ দেখেন না। এখনও তিনি বলছেন যে উনি ওই অবস্থান থেকে সরেননি, তবে এটাও বলে রাখছেন যে আগে খতিয়ে দেখতে হবে যে হাতুরা সিং আবার বলছে যে এমন কোনো সিদ্ধান্ত নিব না যেটা স্বেচ্ছাচারী মনে হয়। হ্যাঁ, সেটাই আর কি। তা আমার কাছে মনে হয় যে এখানে অনেক মানে কি বলে, অনেক চিন্তা ভাবনার অবকাশ এখানে আছে। আমার মনে হয় যে হুট করে একটা ডিসিশন এই বোর্ড নিয়ে ফেলবে না। আচ্ছা, এখানে আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হলো অভিযোগ থাকলেও আপাতত নিস্তার। এটা হচ্ছে আপনি মাহবুব-আনামকে নিয়ে একটা নিউজ ছাপা হয়েছে এর মধ্যেই। না, সেটা হচ্ছে যে আপনি ফারুক আহমেদের প্রথম প্রেস কনফারেন্সেই তো আপনারা দেখেছেন যে অফিসিয়াল প্রেস কনফারেন্স, এবং যেটা অভিষেক হওয়ার পরপরই আর কি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সেখানে মাহবুব-আনাম নিজে উপস্থিত ছিলেন, এবং সেখানে অফিসিয়াল প্রেস কনফারেন্সেই তার নানা অনিয়ম নিয়ে এবং তার অভিযোগ নিয়ে প্রশ্ন হয়েছে। তো এখন সমস্যা হচ্ছে যে ফারুক আহমেদ এমন একটা সময়ে বোর্ডে এসেছেন যেখানে বোর্ডের পরিচালকদের সিংহভাগই পলাতক, আত্মগোপনে অথবা লাপাত্তা। হ্যাঁ, সেই জায়গা থেকে এখন আসলে তার পক্ষে, যে বাংলায় একটা প্রবাদ আছে যে ঠকবাস্তে গা উজার, এখন যদি শুরু থেকেই উনি অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশনে যান, আসলে ওরকম একটা অবস্থা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ আসছেনই মাত্র 9-10 জন লোক। আমার মনে হয় যে এটার কারণে উনিও একটা লাইফলাইন পেয়েছেন। হ্যাঁ, যে এটা তো সন্দেহ নেই যে উনি পরীক্ষিত একজন সংগঠক এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছেন। হ্যাঁ, এবং সেই থাকার ফলে কতটা উপকার হয়েছে বা অপকার হয়েছে, হ্যাঁ, সেটাও বিবেচনার জায়গা আছে। তো ফারুক আহমেদ যেহেতু বলেছেন যে উনি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে অভিযুক্তদের নিয়ে তার অবস্থানটা আসলে দুই দিকেই, হ্যাঁ, পরিস্থিতির কারণে তাদের পক্ষ নিয়েও তাদের আগলে রাখতে হচ্ছে, আবার একই সঙ্গে হ্যাঁ, যেহেতু অভিযোগ আছে সেই অভিযোগটা তদন্ত করে দেখার কথাও বলা হচ্ছে। আমার মনে হয় যে একটা উভয় সংকটে আছেন তিনি। আচ্ছা মাসুদ, আরেকটা রিপোর্ট হয়েছে দেশ রূপান্তরে বিতর্কিতদের রেখেই শুদ্ধি অভিযান। এই রিপোর্টটি হচ্ছে আপনি সার্চ কমিটি গঠন হয়েছে, সার্চ কমিটিকে ঘিরে, এবং এর সঙ্গে আছে যে আপনার বিসিবির সিও যে আপনি মহাক্ষমতাধর হয়ে উঠেছেন, এই বিষয়টা নিয়েও এখানে আসছে যে তার ক্রিকেট বোর্ডে যে এই 12 বছরের দুর্নীতির সাথে তাকেও সংযুক্ত করা হয়েছে, কারণ এই দুর্নীতির সকল স্বাক্ষর তারই। কিন্তু আপনি বিল উত্তোলন থেকে শুরু করে সকল সিদ্ধান্তের আগে চলে যাই আপনার এই যে সার্চ কমিটি নিয়ে। হ্যাঁ, সার্চ কমিটি যেটা হচ্ছে যে মানে এটার নামটা হচ্ছে সার্চ কমিটি, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করা বা অরাজনৈতিক লোকদের খুঁজে বের করার জন্য যে সার্চ কমিটি, সেই কমিটিতে এমন অনেকে আছে যাদের সম্পর্কেও সার্চ দিয়ে আসলে অনেক খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে যে দেশ রূপান্তরে যে রিপোর্টটি এসেছে যে বিতর্কিতদের রেখেই শুদ্ধি অভিযান, এর মধ্যে এক ভদ্রলোক আছেন মহিউদ্দিন বুলবুল। উনি একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন। তার চেয়েও বড় পরিচয় হচ্ছে ক্রীড়াঙ্গনে একটি সংস্থাকে সবসময় নানা নামে বিশেষায়িত করা হয়েছে, যেমন ক্যান্সার, বিস্ফোরা, সেটা হচ্ছে ফোরাম, যারা হচ্ছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নির্বাচনকে সব সময় প্রভাবিত করে এসেছে, ভোটের রাজনীতিকে প্রভাবিত করে এসেছে। হ্যাঁ, ফোরাম এমন একটা সংস্থা ছিল, হ্যাঁ, যে কেউ কোন একটা ফেডারেশনের নির্বাচনে জিতে আসতে চায় তাদেরকে জমা খরচ দিয়ে চলতে হতো। ওনার বিরুদ্ধে কিন্তু প্রেস কনফারেন্স হয়েছে এবং ওনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছিল বিসিবির 2005 সালের যে ইলেকশনটা হয়েছিল এরপরে। বিসিবির একজন সংগঠক উনি সরাসরি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছিলেন যে এই ফোরাম হচ্ছে তার পরাজয়কে নিশ্চিত করেছে। হ্যাঁ, তো সেটা তো অনেক পুরনো প্রসঙ্গ, যেটা হচ্ছে যে ফোরামের নেতা ছিলেন মহিউদ্দিন বুলবুল, ক্রিকেট বোর্ডেও একটা কমিটি হয়েছিল। এবং এখন রাজনৈতিক পট পরিবর্তনের ফলে 15 বছর যে রাজনৈতিক দলটা বঞ্চিত ছিল বলে মনে করছে, সেই দলের প্রতিনিধিরাই আবার ফোরামের মতো আরেকটি করেছেন যা ক্রীড়া উন্নয়ন পরিষদ, সেটাও কিন্তু এক অর্থে ফোরামই। সেই জন্যই কিন্তু জিনিসটা তৈরি হয়েছে, এবং উনি এটার সঙ্গেও আছেন। এটা মানে ভারপ্রাপ্ত মহাসচিব। এবং কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে যে আন্দোলন হলো বঞ্চিতদের,
সেখানে বিএনপি নেতা, সাবেক ফুটবলার, বাংলাদেশ টিমের সাবেক ক্যাপ্টেন আমিনুল হকের নেতৃত্বে যে প্রতিবাদ সভাটি হয়েছিল সেটা সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই মহিউদ্দিন বুলবুল। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে সার্চ কমিটিতে এরকম একজন লোক, হ্যাঁ, সার্চ কমিটির উদ্দেশ্য বলা হচ্ছে যে, আমি ক্রীড়া উপদেষ্টাকেও বলতে শুনলাম যে তারা হচ্ছে যে রাজনৈতিক লোক যাতে কম আসতে পারে সেটা মিনিমাইজ করবে এই কমিটি। তো সেখানে সরাসরি তো উনি রাজনৈতিক লোক। হ্যাঁ, এখানে কিন্তু ব্যাডমিন্টনের জোবাইদুর রহমান রানা আছেন, ওনাকে নিয়েও অভিযোগ আছে, এর আগে নানা রকম অভিযোগ আছে। উনি যখন ব্যাডমিন্টন ফেডারেশনের দায়িত্বে ছিলেন ওই সময় আদম পাচারের একটা অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল, এই রিপোর্টে লেখাও হয়েছে কিন্তু হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে আসলে আপনি বিতর্কের বাইরে থাকতে গিয়ে এমন একটি কমিটি এখানে দিয়ে দিলেন, এখানের একাধিক সদস্য হচ্ছে চরম মাত্রায় বিতর্কিত। হ্যাঁ, সো শুরুতেই কিন্তু উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠে যায় যে আসলেই কি অরাজনৈতিক লোক এবং সংগঠক তারা ক্রীড়া ফেডারেশনের জন্য খুঁজে দিতে পারবে কিনা। আর আপনার পরের প্রসঙ্গে আসি যে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, খুব স্বাভাবিক যে আসলে একটা ক্রিকেট বোর্ডের উনি কিন্তু মানে নির্বাহী ক্ষমতা তো তারই, যতই প্রেসিডেন্ট থাকুক বা অন্য প্রভাবশালী পরিচালকরা থাকুন, শেষ পর্যন্ত যে কোনো ওয়ার্ক অর্ডার বলেন, যে কোনো বিল ভাউচার বলেন, এটাতে তারই সাইনটা থাকতে হয়, এটাই নিয়ম। তো এখানে প্রশ্ন হচ্ছে যে, যেটা বলেছি যে বোর্ড প্রেসিডেন্ট বলছিলেন যে তদন্ত হবে এবং উনি যদি দোষী হন তাকেও জবাবদিহি করতে হবে। এখন এই জবাবদিহি মানে তদন্ত হলে আসলে আমি নিশ্চিত যে তারও বক্তব্য দেওয়ার সুযোগ হবে। সে জায়গায় বিভিন্ন বড় বড় অনিয়মে যে সাইন করেছেন সেটা তিনি কতটা স্বেচ্ছায় করেছেন অথবা অন্যের চাপে করেছেন, আমার ধারণা ওই তদন্তটা শুরু হলেই আসলে তার সেই বক্তব্যগুলো জানার সুযোগ আছে। তবে আমি একটা জায়গায় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশেরও তো ক্রিকেট বোর্ডের সিইও আছেন, হ্যাঁ, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড সিইও পোস্টটা কিন্তু কন্ট্রাকচুয়াল। 2 বছর বা 3 বছর, 2 বছর 3 বছর 4 বছর যাই হোক, আপনি দেখেন যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের যে সিইও ছিলেন, ইভেন আইসিসিরও এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল জব। কিন্তু আমাদের দেশে বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, আমাদের দেশে একেবারেই অন্যরকম। আমাদের এখানে সিইও জবটা অনেকটা পার্মানেন্ট জবের মতো। সো এই জায়গাটাতে আসলে উনি ছিল না, কিন্তু আগে যারা সিইও ছিল তিনজন, তারা কিন্তু আগে যারা ছিলেন, যেমন উনি সিইও হওয়ার আগে হচ্ছে মঞ্জু ভাই ছিলেন, তার আগে ছিলেন মাহমুদুর রহমান, তার আগে মেকিদুদিয়া, তো এরা সবাই কিন্তু কন্ট্রাকচুয়াল জব ছিল। তো এই জায়গাটাতে একটা প্রশ্ন আসে যে ওনার ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রমটা কেন হলো। সেটা একটা কারণ হতে পারে যে উনি অনেকদিন ধরে ক্রিকেট বোর্ডে আছেন, ক্রিকেটে ক্ষমতার পালাবদল হলেও যারা আসেন বা যান প্রত্যেকের সঙ্গেই তার একটা যোগাযোগ বা সুসম্পর্ক আছে নানা সময় বোর্ডে কাজ করার কারণে। সেটা একটা কারণ হয়ে থাকতে পারে। আবার হচ্ছে তদন্ত করলে হয়তো অন্য কোনো কারণ আবিষ্কৃত হতে পারে। তা আমার মনে হয় যে এই জায়গাটাও একটা সুরাহা হওয়া উচিত। যে সবচেয়ে বড় জিনিস যে পৃথিবীর সব জায়গায় যেখানে প্রধান নির্বাহীর পদটা হচ্ছে চুক্তিভিত্তিক, সেখানে আমাদের এখানে সেটা ব্যতিক্রম কেন? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটাও পাওয়া জরুরি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল কোনো একটা ইস্যু নিয়ে আবার আসবো, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের উপর আবার আলোচনা হবে। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের আবার আমন্ত্রণ জানালো। ধন্যবাদ সবাইকে।